বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বিশ্ব মানবতা বিপন্ন। বিশ্বের পাশাপাশি বাংলাদেশের মানবতা আরও বেশি বিপন্ন। তো অনেক বেশি হত্যাকাণ্ড, অনেক বেশি নৃশংসতা, অনেক নির্মমতা এই বাংলাদেশে। এই প্রেক্ষিতে আমরা সাধারণ মানুষ যারা আছি, যাদের মধ্যে কোনো জটিলতা নেই, কুটিলতা নেই, স্বার্থের দ্বন্দ্ব নেই, আমরা আমাদের বিবেককে নাড়া দেয় এবং আমরা স্থির থাকতে পারি না। আমাদের প্রশ্ন হলো, এমন কেন হচ্ছে? এমন তো হওয়ার কথা না। এরা কি কখনোই ভালো হবে না? যে আমাদের দেশে যদি সুবিচারটা নিশ্চিত করা যেত, তাহলে আজ এই হত্যাকাণ্ডগুলোও করতো না, এতটা নির্মমতা থাকতো না। কিন্তু আমাদের কালক্ষেপণ বিচারের কিছু ফাঁক ফোকর, তার জন্যই দুর্বৃত্তরা এই সাহসগুলো পাচ্ছে। এখন আমি মূল আলোচনায় চলে যাই। নরহত্যা হলো দু ধরনের। এক, আইনগত নরহত্যা, যা কিনা আদালতের রায়ের ভিত্তিতে কার্যকর করা হয়। অপরটি হলো বেআইনি নরহত্যা, যা আইন কোনোভাবেই অনুমোদন দেয় না। 1971 সাল পরবর্তীতে এদেশে হাজারো হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে কিছু কিছু হত্যাকাণ্ড ছিল মানব ইতিহাসের অত্যন্ত জঘন্য, ঘৃণ্যতম, নৃশংসতম। এসব হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিগণ কখনো রাজনৈতিকভাবে শিকার হয়েছেন, কখনো রাজনৈতিক ব্যক্তিদের রোষানলে পড়ে হয়েছেন। যেমন 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা, তার কিছুদিন পরেই জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা। 1981 সালে তৎকালীন প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানকে চট্টগ্রামের কালুরঘাটা হত্যা। তারপর 2004-এর 21শে আগস্ট গ্রেনেড হামলা। এটা প্রত্যেকটি হত্যাকাণ্ড ছিল রাজনৈতিক হত্যাকাণ্ড। তৎপরবর্তীতে দেশে কিছুটা স্থিতিশীলতা আসে, রাজনৈতিক হত্যাকাণ্ড কিছুটা কমলেও রাজনৈতিক দলীয় কুন্দনগুলোতে এবং বিশেষ বাহিনীগুলোর রোষানলে পড়ে অনেক নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, যেখানে ইতিহাস আমাদেরকে বিবেকের কাঠ গড়ায় দাঁড় করে, ভাবিয়ে তুলবে। এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড, আমরা কি মানুষ হব না কখনো? এই প্রশ্নের উত্তর আপনি খুঁজুন, দেখবেন পাবেন না। বিচার বহির্ভূত প্রত্যেকটি হত্যাকাণ্ডই অত্যন্ত নির্মম এবং অমানবিক। এই হত্যাকাণ্ডের মধ্যে যেগুলো সরাসরি ভাইরাল হয়েছে ভিডিওগুলো এবং লাইভ টেলিকাস্ট করা হয়েছে, এই হত্যাকাণ্ডগুলো যে আমরা যদি বিবেচনায় নিয়ে আসি, তাহলে দেখা যায় যে কতটা নির্মমতা, কতটা নির্যাতন, কতটা কষ্ট দিয়ে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে। তেমনি কিছু এই আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। প্রথমত হলো 25 ও 26 ফেব্রুয়ারি 2009 বিডিআর বিদ্রোহ, যা পিলখানা হত্যাকাণ্ড নামে পরিচিত। এই মহাপরিচালকের উপস্থিতিতে দরবার চলাকালে তৎকালীন বিডিআরের একটা গ্রুপ তাদের বাহিনীর জন্য বিসিএস কর্মকর্তা নিয়োগের মাধ্যমে নিজস্ব অফিসার নিয়োগ, তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিয়োগের সুযোগ, ডালভাত কর্মসূচির লভ্যাংশ বন্টন, এসব কিছু দাবি দেওয়া নিয়ে অধ্যাপক তারা আওয়াজ তোলে। তখন হট্টগোল বেজে যায়, ব্যাস শুরু হলো গোলাগুলি। পরিণামে কী হলো? 57 জন সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিক ব্যক্তির প্রাণহানি। মামলা হয়েছে, রায় হয়েছে, রায় অনেক বিতর্কিতও ছিল, কিন্তু আমরা কি পেয়েছি? আমাদের অনেকগুলো তাজা প্রাণ জ্বলে গেছে। তারপর আসি 7ই জানুয়ারি 2011, ভারত বাংলাদেশ সীমান্ত কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটি সীমান্তের খুব কাছাকাছি খিতাবের হাট। বাবা মেয়ে দিল্লিতে গৃহকাজ করত, মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে বাংলাদেশে। বাবা নুরুল ইসলাম এই ফেলানি খাতুনকে বাংলাদেশে নিয়ে আসছেন বিয়ে দিবেন বলে। স্বপ্ন অনেক বড়, তাদের পাসপোর্ট নেই, ভিসা নেই, তো কী করতে হবে? তার কাটার উপর দিয়ে পার হওয়ার সময় ওই
ভারতের সাইটে বিএসএফের 181 ব্রিগেডের জন অমিয় ঘোষের নির্ভুল নিশানা। ফেলানি তার কাটার উপর ঝুলে থাকলো, পাখির মতো ঝাপড়াতে 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 তার প্রাণটা চলে গেল। 5 ঘন্টা ঝুলে থাকলো তার কাটের উপর। তারপর মেয়েকে তো আর বিয়ে দেওয়া হলো না, বাবা ফেল করে কাঁদছেন আর শুধু চোখের পানি ফেলছেন আর বুক চাপড়াচ্ছেন। এই হলো সমাধান। মামলা হয়েছে, মামলা এখনো চূড়ান্ত হয় নাই। বরং কি হয়েছে, 2013 সালের ভারতের জেনারেল সিকিউরিটি ফোর্সেস আদালত সেই অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দিয়ে দিয়েছে মামলা থেকে। তিনি ভুল তবিয়তে আছেন। এই ফেলানি হত্যার আজও বিচার হয়নি, কিন্তু তার কাটার উপর ঝুলে থাকার যে লাশটা, এটা বিশ্ব বিবেকের চোখে, আমাদের চোখে এখনো ভেসে ওঠে। তো তারপর চলে আসি 9 ডিসেম্বর 2012। দুটো আলাদা ঘটনা। পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন এলাকা, 24 বছরের দর্জি বিশ্বজিৎ দাস। এই বিশ্বজিৎ দাস পুরান ঢাকার শাঁখারি বাজারে তার দোকানে যাচ্ছিল। ওই দিন বিরোধী দলের ডাকা পুরা দেশব্যাপী সড়ক অবরোধ চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অপরাধ বিরোধী একটা মিছিলও বের হচ্ছে ইতিমধ্যে। হঠাৎ করে বোমা বিস্ফোরণের শব্দ। ছাত্রলীগের একদল নেতাকর্মী কী করলো, বিশ্বজিৎকে সন্দেহ করে দাওয়া দিল। সেই দাওয়া খেয়ে ভয়ে সেই বিশ্বজিৎ ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন একটা মার্কেটের দোতলায় আশ্রয় নিল। সেখানে এই নেতাকর্মী গেল, যাওয়ার পরে ছুরি দিয়ে, রড দিয়ে, হকি স্টিক দিয়ে পেটাতে মৃত্যু নিশ্চিত করলো। ঘটনাটা অনেক টিভির টেলিকাস্টে আসছে, লাইভ টেলিকাস্টে। তো ফুটেজের ধরন দেখে বিশ্বজিৎ কিছু একটা বলার চেষ্টা করছে, এটা মানুষ সবাই অনুধাবন করছে। বিশ্বজিৎ হয়তো বলতে চাচ্ছিল, বিশ্বাস করুন আমি হিন্দু, প্রয়োজনে আমার প্যান্ট খুলে দেখুন, আমি শিবির নই। কিন্তু কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। তো হামলাকারীরা কি করছে, মৃত্যুটা নিশ্চিত করছে, তারপর বিদ্রোহে চলে গেছে। এই ঘটনাটাতে সারা বিশ্ব কেঁদেছে, নিন্দার ঝড় উঠছে। অভিজিতের মা কি পেয়েছে? কিছু পায়নি, নিঃসন্তান হয়ে গেল। দীর্ঘদিন মামলা চলতে 2017 সনে 8 জনকে ফাঁসি দেয় এবং 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়। কিন্তু তদন্তকারীর কিছু ফাঁকফোকর ছিল তদন্তে। এই ফাঁকফোকরের সুবাদে আপিল বিভাগ কি করে 2 জনের ফাঁসির রায় বহাল রাখে এবং বাদবাকিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। রায়টা পরিবর্তন হয়ে যায়। এখন তার পরবর্তী যে ঘটনা, ব্লগার রাজীব হত্যা, অভিজিৎ হত্যা, এরকম আরও কিছু ঘটনা ঘটছে। তো এগুলোর থেকেও ছাপিয়ে গেছে 2019-এর 2টো ঘটনা। একটা হলো 26 জুন। এই 26 জুন 2009 পরকীয়ার বলি হয়েছে 25 বছরের যুবক রিফাত শরীফ। তার স্ত্রীকে নিয়ে বরগুনা সরকারি কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন, দেখা যাচ্ছে বের হচ্ছেন গেট দিয়ে। স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি একটা কেন যেন বানবনিতা করছেন। ইতিমধ্যে তারই হয়তো প্ররোচনায় তার পরকীয়া প্রেমিক নয়ন বন্ড, সাব্বির হোসেন নয়ন বন্ড, তার গ্যাং ঠ্যাং নিয়ে এসে ইচ্ছে মতো চাপাতি ছুরা দিয়ে আঘাত করতে মৃত্যুটা নিশ্চিত করে। এটা অনেকগুলো সিসি ক্যামেরায় ধরা পড়ছে। আবার পাশের এক বিল্ডিং থেকেও কেউ একজন ভিডিও করছে, সেগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে যে মিন্নির একটা ভানবনিতা চলতেছে, একটা নৃশংস হত্যাকাণ্ড দিনের বেলায়। কি হলো পরিণামে হলো পরবর্তীতে, যদিও এই নয়ন বন্ড পুলিশ এবং র্যাবের ক্রস ফায়ারে মারা যায় এবং এই মিন্নি ফাঁসির আসামি হয়, মিন্নির বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়, এখনো চলছে, ফাঁসির কার্যকর হয়নি। তারপর 2019-এর আরেকটা ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা, নৃশংস হত্যাকাণ্ড। 6 অক্টোবর 2019 বুয়েটের ট্রিপলির 2য় বর্ষের ছাত্র ছিলেন আবরার ফাহাদ। তাকে সন্ধ্যায় ডরমেটরি থেকে শেরে বাংলা হলে ধরে নিয়ে যায় বুয়েটের ছাত্রলীগের নেতাকর্মীরা।
তার বিরুদ্ধে অভিযোগ হলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের ভারত সফরের সময় ভারতের সাথে দ্বিপাক্ষিক চুক্তির সমালোচনা করে ফেসবুকে তিনি পোস্ট দিয়েছেন। তার পোস্টে তিনি দিয়েছিলেন, তার পোস্টে পরবর্তীতে পাওয়া যায় যে মংলা বন্দরের ব্যবহার, ফেনী নদীর পানি প্রত্যাহার এবং বাংলাদেশ থেকে এলপিজি আমদানি, এসব নিয়ে তিনি সমালোচনা করে একটা পোস্ট দিয়েছিলেন। বাট এটি তার অপরাধ ছিল। সারা রাত চলে নির্যাতন, তার শরীরের উপর স্ট্যাম্পের পর স্ট্যাম্পের আঘাতে স্ট্যাম্প ভেঙে যায়, তার শরীর মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, বারবার বমি করে, বারবার পানি চা। একসময় তার মৃত্যুটা নিশ্চিত করে ডরমেটরিতে আবারও ফেলে দিয়ে আসে এবং এই ছাত্র লীগের নেতাকর্মী থানাতে কল দেয় বলে যে উনি শিবিরের লোক, উনি রাষ্ট্রদ্রোহ কাজ করেছে, আপনারা ওদেরকে নিয়ে যান, থানাতে কল দেয় বলে। তো শেষে কি হয়, আমরা কি পেলাম, এই একটা মেধাবী ছাত্রের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। তার পরিবারের যে একটা স্বপ্ন ছিল সেটাও শেষ। মামলা হয়েছে, মামলার রায় হয়েছে, দোষীদের কিছু কিছু শাস্তি হয়েছে, বুয়েটের রাজনীতিও বন্ধ হয়েছে। বাট শুধুমাত্র আবরার নেই, আবরারকে আমরা পাচ্ছি না। এখন চলে আসি 2024 জুলাই এবং আগস্ট মাস। অনেক নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী হলে 2 মাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরকার পতন, পুলিশ কর্তৃক রংপুরের আবু সাইদের বুকে গুলি, ঢাকায় মীর মুগ্ধকে গুলি, তারপর রামপুরা নির্মাণাধীন একটা বিল্ডিংয়ে মানে কার্নিশে ঝুলে থাকা দোকানকর্মী আমির হোসেনকে উপর্যুপুরি গুলি পালাক্রমে, তারপর যাত্রাবাড়ির কাজলায় গুলিবিদ্ধ ইমামকে বাঁচানোর জন্য রাহাতের প্রাণপণ চেষ্টা। এই বিষয়গুলো প্রত্যেকটাই জাতির বিবেককে খুব নাড়া দিয়েছে। মানুষ কেউ কান্না ধরে রাখতে পারেনি। এই ছাত্র আন্দোলনে হয়তো হাজারো মারা গেছে, হাজারো আহত হয়েছে, বাট এই ঘটনাগুলো কিন্তু কখনো বলার মতো না। এছাড়াও আরও কিছু ঘটনা আছে। এই আন্দোলনকারী কর্তৃক সিরাজগঞ্জের এনায়েতপুর থানার 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে মেরে ফেলা, এটা কিন্তু একটা মারাত্মক বিষয়, পিটিয়ে মেরে ফেলা। যাত্রাবাড়িতে পুলিশ সদস্য গিয়াসউদ্দিন এবং গাজীপুরের টঙ্গীতে জুয়েল মোল্লাকে হত্যা করে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রাখা, এগুলো কিন্তু মানবতা লঙ্ঘনের চরম লেভেল হিসেবে গণ্য হয়। তো 14 আগস্ট 2024 ওই দিন সন্ধ্যায় চট্টগ্রামের প্রবর্তক মোড়ের বদনাশা সংলগ্ন রাস্তার পাশে অজ্ঞাত এক যুবক লাশ পাওয়া যায়। সেটা বিভিন্ন পত্রিকায় আসছে, স্থানীয় পত্রিকা আজাদিতেও এসেছে। কিন্তু গতকাল হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ওই যুবককে হত্যাকাণ্ডের পূর্বে পৈশাচিক নির্যাতন করার একটা ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় তার হাত পা বেঁধে ঝুলিয়ে পেটানো হচ্ছে, আর সেই সাথে দুর্বৃত্তরা চট্টগ্রামের স্থানীয় সঙ্গীত গেয়ে 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 নাচছে। মানুষ কতটা পিছা আসলে এমন করতে পারে আমার জানা নেই। 18 সেপ্টেম্বর 2024 ওই দিনটিতে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা। প্রাচ্যের অক্সফোর্ডকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোনালী ইতিহাসকে কলঙ্কিত করেছে কিছু ছাত্র নামধারী অমানুষ। একজন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল, সে বিএম কলেজ থেকে বাংলায় অনার্স মাস্টার্স করার ছেলে, মেধাবী অনেক, কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে। এই ছেলেটি ফজলুল হক হলে গিয়েছিল। তিনি হয়তো ভেবেছেন ফজলুল হক হলের নিচে ক্যান্টিনে খাবার পাওয়া যাবে, হয়তো পেট পুরে একটু খেতে পারবে। কিন্তু এই অমানুষগুলো রাতের খাবার তাকে খাওয়াইছে, কিন্তু তাকে সেটা হজম করতে দেয় না। তো তার হাতের উপর লাঠি ফেলে চাপ দিয়ে 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 2 সাইড থেকে উঠে লাফায় হাতের মাংস, হাতের হাড়গুলো আলাদা করে ফেলছে। পিটিয়ে পিটিয়ে মানে পায়ের মাংস আলাদা করে ফেলছে। মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তাদের ভাষ্য হলো, এই ব্যক্তি চোর, আমাদের মোবাইল হারিয়ে গেছে, আমরা আবেগের কারণে এমন পিটিয়েছি। অর্থাৎ তার আবেগ কাজ করছে, বাট বিবেক কাজ করে নাই তার।
কত বড় জঘন্য। আবার কেউ কেউ তার মামাতো বোনকে কল দিয়েছে, 35,000 টাকা দাও। আবার ভাবিকে কল দিয়েছে 2 লক্ষ টাকা দাও, টাকা না দিলে তাকে আমরা পিটিয়ে মেরে ফেলবো। টাকা তো তারা দিতে পারে না, গরিব মানুষ। তো পিটানোর মাত্রা বাড়াই দিছে, বাড়াই তার নিঃশ্বাসটা বন্ধ করে মৃত্যু নিশ্চিত করছে। পূর্বের সকল ঘটনায় কিছু না কিছু কারণ ছিল, প্রেক্ষাপটও ছিল, কিন্তু এই তোফাজ্জল হত্যার কোনো কারণ ছিল না। এটা একটা ঠান্ডা মাথায় খুন, কোল্ড ব্লাডেড মার্ডার। আসলেই কি এরা মানুষের পর্যায়ে পড়ে? মানুষ হলে এত বিবেকহীন কাজ করতে পারতো না। এদের পারিবারিক ব্যাকগ্রাউন্ডে খোঁজ নিলে হয়তো বা দেখা যাবে এরা বংশীয় কোনো সন্তান না, তাদের পরিবার দেওয়ার মতো কিছু নেই, পরিবারের কোনো পারিবারিক কোনো শিক্ষাও পায় নেই, তার পরিচয় দেওয়ার মতোই কিছু নেই, হয়তো বা খুঁজে পাওয়া যাবে। এই হত্যাকাণ্ড অন্যান্য হত্যাকাণ্ড, সকল হত্যাকাণ্ডকে ছাপিয়ে গেছে। এই নির্মমতা বিশ্ববিবেককে এমনভাবে নাড়া দিয়েছে যে কেউ এই বিষয়টা দেখলে কেউ স্থির থাকতে পারবে না। বাংলাদেশের মানুষকে বিশ্ব দরবারে অনেক ছোট করেছে। এদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত, যেন এহেন কাজ করার চিন্তা কেউ মাথায় না নিয়ে আসে। এই কুলাঙ্গার, ছাত্র নামে কুলাঙ্গার, এদেরকে আইনের আওতায় দ্রুত নিয়ে আসা হোক, তাদের ফাঁসি কার্যকর করা হোক, এটাই আমি দাবি জানাবো। তো সর্বোপরি হলো, আজ আমরা বিবেক বর্জিত হয়ে যাচ্ছি, আমরা ধৈর্যশীল না, ধৈর্য হারা হয়ে যাচ্ছি। অল্প কেউ কোনো কিছু কথা বলছে, তার কথাটা আমার পক্ষে আসেনি, আর আমি মারমুখী হয়ে যাচ্ছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছি না। কিন্তু আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমাদের নিজেদেরও অনেক দুষ্ত্রুটি আছে, নিজেদেরকে শুধরানো উচিত, নিজেদেরও অনেক সংস্কার করা প্রয়োজন। মানুষের বিবেক হলো সবচেয়ে বড় আদালত, এটা আমাদের মনে রাখা প্রয়োজন। একজন ভালো মানুষ হিসেবে একজন সমাজ গড়তে পারবো। আমার অদূর ভবিষ্যতে যারা আসবে, তারপর হলো যারা আমার উত্তরাধিকারী আসবে, তারা একটা ভালো দেশ পাবে, ভালো একটা জাতি পাবে, যদি আমি ভালো হই, যদি আমার মধ্যে সংস্কার আসে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার হয়তো দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।